এলকেডি লিটন কুমার দাসকে নিয়ে বাংলাদেশের ওপেনিং স্লট নিয়ে বড় ধরনের ডিসকাশন চলছে। যে ডিসকাশনে খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তিনি নিজে ইনভলভ হয়েছেন, ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুসকে ইনভলভ করেছেন, কোচিং স্টাফদের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে লিটন কুমার দাসের প্রবলেমসের জায়গাটা কোথা থেকে। ক্রিকেট বোর্ড, কোচিং স্টাফ, ক্যাপ্টেন এর বাইরে থেকে একটা ভিন্ন সোর্স থেকে লিটনের প্রবলেম কোন জায়গায়, লিটন কি কারণে মনোসংযোগ করতে পারছেন না, বিশ্বকাপে যাওয়ার জন্য লিটন কুমার দাস আদৌ কতটুকু রেডি রয়েছেন, সেই ব্যাপারে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করেছে। আমি শুরুতেই বলে রাখি, বাংলাদেশের যে বিশ্বকাপ স্কোয়াড, যেটা 15 সদস্যের দল, যেই দলটা 1 তারিখে চলতি মাসের মেইল করে আইসিসির কাছে পাঠানো হয়েছিল আনুষ্ঠানিকতা রক্ষার জন্য, এবং যেই দলে পরিবর্তন আসবে এটা নিয়ে কোনো ধরনের ডাউট থাকছে না মোটামুটি, সেই দলে লিটন কুমার দাসের নামটা ছিল ওই 15 জনের মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিবর্তিত দল, যেহেতু 25 মে পর্যন্ত সময় রয়েছে, সেখানটায় লিটন কুমার দাসকে রাখা না রাখার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দ্বিধা বিভক্ত। সেকেন্ড যে পয়েন্ট, সেটা হচ্ছে লিটন কুমার দাসকে যদি রাখা না হয়, লিটন কুমার দাসের এই অপশনটা যদি চলতেই থাকে, ম্যাক্সিমাম তিনি আর একটা ম্যাচ পেতে পারেন, 2 ম্যাচও তিনি পাবেন কি পাবেন না সেটা নিয়ে সংশয় রয়েছে, সেই ব্যাখ্যা আমি আসবো। যদি এই অপশন থেকে তিনি বের হতে না পারেন, তাহলে বিকল্প ওপেনার হিসেবে পারভেজ হোসেন ইমন, অন্য কোনো ক্রিকেটার, নাকি বিকল্প কোনো ওপেনার না নিয়ে কাউকে মেকশিফট করা হবে, সেই পরিকল্পনাও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছেন তারা খুব স্ট্রংলি গতকাল থেকে করেছেন, ডিসকাশন হয়েছে, এবং লিটনের পারফরমেন্সের উপর ভিত্তি করে বিশ্বকাপের স্কোয়াডে তিনি যদি শেষ পর্যন্ত বাদ পড়ে যান, হয়তো প্ল্যান বি অথবা প্ল্যান এ কাজে লাগানো হবে। আমি শুরুতে আপনাদেরকে বলে রাখি যে লিটন কুমার দাস আসলে কামব্যাক করার জন্য কতগুলো ম্যাচ পাচ্ছেন। হিসাব সহজ, 2টা ম্যাচ তিনি খেলেছেন, 2 ম্যাচে ব্যর্থ হয়েছেন, এবং 2টি ম্যাচই, একটি ম্যাচে তিনি রান করেছেন 1, স্ট্রাইক রেট 33। আবারও বলছি, টি20 খেলছেন, ওপেনিং ব্যাটসম্যান, 33 স্ট্রাইক রেট, 1 রান করেছিলেন। পরের ম্যাচে তিনি রান করেছেন 25 বলে 23 সম্ভবত, তাই না, এরকমই তো কিছু একটা স্কোর করলেন, এবং স্ট্রাইক রেট 92, স্ট্রাইক রেট 33 এবং স্ট্রাইক রেট 92 এগেনস্ট আ টিম জিম্বাবুয়ে। এমন একটা সিচুয়েশনে তিনি 92 কিংবা 33 স্ট্রাইক রেটে রান করছেন যখন আম্পায়ার্স কল তার ফেভারে যাচ্ছে, মানে তিনি আউট হয়েও বেঁচে যাচ্ছেন, যখন ফিল্ডাররা তার ফেভারে, ক্যাচ নিতেও শেষ পর্যন্ত ছেড়ে দিচ্ছেন, কিন্তু লিটন কুমার দাস শেষ পর্যন্ত কমপ্লিশন অফ হিজ ইনিংস করতে পারেননি, পারছেন না। সো এরকম একজন ক্রিকেটারকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, টিম ম্যানেজমেন্ট, সিলেকশন প্যানেল বিশ্বকাপের মতো বড় আসরে, যিনি টোটালি মেন্টালি আসলে ক্রিকেটের মধ্যেই নেই অনেকে মনে করছেন, এবং প্রিমিয়ার লিগেও তিনি খুব একটা কিছু করতে পারেননি, আবাহনীর হয়ে একটা 50 মারতে তার 106 বল খেলা লেগেছে, সেটা নিয়েও খালিদ মাহমুদ সুজন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর এবং গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান, তিনিও তার বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে ঠিক আছে, লিটন অন্তত রান পেয়েছে, এটাতে তিনি খুশি, যদিও তাদের আবাহনীর রান রেটটা কমে গিয়েছিল। সবশেষ 11টা ইনিংসে সব ধরনের ফরম্যাটে লিটন কুমার দাস 7 বার সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন, 4 বার জিরো করেছেন। সো এরকম একজন ক্রিকেটারকে বাংলাদেশের বিশ্বকাপ সেট আপে অটোমেটিক চয়েস হিসেবে ধরে নিয়ে দল যদি উড়াল দেয়, সেখানটায় গিয়ে লিটন ওই 5টা-6টা ম্যাচের মধ্যে কোনো একটা ম্যাচে ভালো করে ফেললেন, সেটার উপর ডিপেন্ড করে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট টি20 বিশ্বকাপে যাবে, যেখানটায় তাদের প্রতিপক্ষ হিসেবে নেপালের মতো দল থাকবে, নেদারল্যান্ডসের মতো দল থাকবে, শ্রীলঙ্কার মতো বড় প্রতিপক্ষ থাকবে, যাদের সাথে ইদানিং মাটির লড়াইটা আসলে অনেক বেশি জমে উঠেছে, সেই ব্যাপারে তারা এই মুহূর্তে সাহস করতে পারছেন না। বোর্ড প্রেসিডেন্ট, ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান, সিলেকশন প্যানেল প্রধান এবং ক্যাপ্টেন, সবার মধ্যেই এই ব্যাপারটা নিয়ে একটা বড় অস্বস্তি কাজ করছে। লিটন কুমার দাসের চান্স কেন কম? কারণ হচ্ছে পরের 2 ম্যাচ, ঢাকায় যে 2টা ম্যাচ হবে, যেহেতু 2টা ম্যাচ হয়ে গেছে, আর বাকি 3 ম্যাচের শেষ 2 ম্যাচে সৌম্য সরকার তিনি 11-এ ব্যাক করছেন, মোটামুটি আমরা বলতেই পারি। সৌম্যের সাথে ওপেনিং এ নিশ্চয়ই যেই ক্রিকেটার নতুন করে টি20তে, মানে প্রথমবারের মতো টি20 ডেবিউটেন্ট হয়েছেন, 67 রানের একটা ঝলমলে ইনিংস খেলেছেন, পরের ম্যাচেও সম্ভাবনা জাগানোর চেষ্টা করেছেন, আউট হয়ে গেছেন, সেই পারভেজ হোসেন ইমন কিংবা তানজিদ তামিম, ইনফ্যাক্ট তাদেরকে সুযোগ না দিয়ে লিটন কুমার দাসকে সৌম্য সরকারের পার্টনার হিসেবে ওপেনিং এ পাঠানোর ক্ষেত্রে কোনো ধরনের পরিকল্পনা, কোনো ধরনের যুক্তি খুঁজে পাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। লিটনের অফ ফর্ম, সেই অফ ফর্ম থেকে তাকে ফর্মে ফেরানোর জন্য যদি আরো 3টা ইনিংস সুযোগ দেওয়া হয়, যেই ক্রিকেটারের তানজিদ তামিমের ডেবু হলো, ডেবুর পরে তিনি মোটামুটি প্রথম ম্যাচেই
জুনায়েদ সিদ্দিকীর পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অভিষেক টি-20-তে 50ও মেরে দিলেন, তাকে ড্রপ করে সৌম্য সরকারের পার্টনার হিসেবে অফ ফর্মে লিটনকে খেলানোর পক্ষে কেউ না ভাই। তার মানে লিটন আর ম্যাক্সিমাম ম্যাচ পেতে যাচ্ছেন একটা, সেটাও না হতে পারে। আগামীকালের যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচে যেহেতু আপনি একজন বিকল্প ওপেনার ইতোমধ্যে দলে রেখেছেন পারভেজ হোসেন ইমনকে, এবং যিনি অসাধারণ একটা প্রিমিয়ার লিগ কাটিয়েছেন, সেই পার্টিকুলার ক্রিকেটারকে আপনি দলে রেখেছেন ব্যাকআপ ক্রিকেটার হিসেবে, ব্যাকআপ ওপেনার হিসেবে। কিন্তু পারভেজ ইমনকে ব্যাকআপকে তো আমি তখনই কাজে লাগাই, মানে আমার ব্যাকআপ একটা ব্যাটারি রয়েছে, যখন আমার মূল টর্চের ব্যাটারিটা ড্যামেজ হয়ে যায় তখন আমি সেটাকে ইউজ করি। ঘড়ির ব্যাটারি নষ্ট হয়ে যায়, গাড়ির ব্যাটারি নষ্ট হয়ে যায়, ব্যাকআপ রয়েছে, স্পেয়ার যেগুলো রয়েছে সেটাকে ইউজ করি। সো আমার তো মূল ক্রিকেটার, মূল ওপেনার লিটন কুমার দাস আউট অফ ফর্ম। থার্ড টি-20-তে তিনি কি কোনো ধরনের যৌক্তিক কারণে 11-এ থাকতে পারেন? ডেফিনেটলি নট। সো লিটন কুমার দাস তিনি এই মুহূর্তে এমন একটা সিচুয়েশনে রয়েছেন, তিনি থার্ড টি-20 থেকেও বাদ পড়ে যেতে পারেন। কামব্যাক করার শেষ সুযোগটাও হয়তো নাও পেতে পারেন, কারণ পারভেজ হোসেন ইমনকে দলে রাখা হয়েছে, ইয়েট নট হি হ্যাজ প্লেড আ সিঙ্গেল ম্যাচ। 2 বছর পর কিন্তু তিনি টি-20 দলে ফিরেছেন। তানজিদ হাসান তামিমকে সরানোর কোনো সুযোগ নেই। সো লিটন আন্ডার প্রেসার, অ্যান্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর হাইলি কনসিডারিং লিটনের বিকল্প কে হতে পারে। বিকল্পের প্রসঙ্গে দুটা জিনিস খুব গুরুত্ব পাচ্ছে। 1 নাম্বার পয়েন্ট যেটা, সেটা সৌম্য সরকার কামব্যাক করার পর কি ধরনের পারফরমেন্স করেন। ধরেন লিটন কুমার দাস তো প্রথম 2 ইনিংসে খারাপ করেছেন, পরেরটা তো খারাপ করলেন বা ভালো করলেন, যেটাই হোক না কেন। এখন সৌম্য সরকার কামব্যাক করার পর তিনি যদি ভালো না করেন, তাহলে তো লিটন আর সৌম্য ওই একই লাইনে এক সমান্তরালে চলে আসলেন। দুজন ব্যর্থ ক্রিকেটারের মধ্যে তখন একটা কম্পিটিশন হবে ডিসিশন মেকিং এর জায়গায়, আসলে আমরা কাকে অ্যালাউ করব। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এই মুহূর্তে প্ল্যান বিতে খুব বেশি ফোকাস দিয়েছে, এবং সেই ফোকাসটা হচ্ছে অনেকটা এরকম, হোয়াট ইজ দ্য প্ল্যান বি অফ টিম ম্যানেজমেন্ট, যে দুজন প্রপার ওপেনার যাদের উপর আমি বিশ্বাস রাখতে পারবো, ওপেনিং এ আমার অনেক আস্থার জায়গা তৈরি করতে পারবে, পাওয়ার প্লেকে কাজে লাগাতে পারবে, কনফিউজ থাকবে না, তিনি কি করতে চান ওই হাফ হার্টেড ডিসিশনস গুলো 22 গজে গিয়ে নেবে না। সো এরকম টাইপের আমরা দুজন ওপেনার চাই যারা একদম দিল খুলে খেলবে। এখন দুজন ওপেনার যদি বাংলাদেশ টিম নেয়, তাহলে আরো একজনের তো দরকার পড়তে পারে। সেই ক্রিকেটারটা কে? লিটন কুমার দাস ধরেন অ্যালাউড হলেন না, পারভেজ ইমন অ্যালাউড হলেন না, সৌম্য সরকার এবং তানজিদ তামিম হলেন, তারা দুজন সেই জায়গাটা ফিল আপ করলেন। আরেকজন তাহলে কে? প্ল্যান বিতে এই মুহূর্তে পরিকল্পনা যেভাবে চলছে, ভাবনা যেভাবে চলছে, এটা খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে যদিও, যে এমন একজনকে মেকশিফট ওপেনার হিসেবে কাজে লাগানো যায় কিনা। অতীতেও বাংলাদেশ এই কাজটা করেছিল, এবং সেই কাজটাই আবারও হয়তো আমরা দেখতে পেতেও পারি, কারণ স্ট্রংলি টিম ম্যানেজমেন্ট কনসিডারিং দ্যাট লিটন ইজ নট ইন পিওর শেপ। তার বিকল্প কে হতে পারে, বিশ্বকাপে তাকে পাঠানোর বিকল্প কি হতে পারে, না পাঠানোর বিকল্প কি হতে পারে, এবং মেকশিফট যদি কাউকে করা হয় সেই ক্রিকেটার কে হতে পারে, সেটা এই মুহূর্তে খুব স্ট্রং ভাবনার মধ্যে রয়েছে। লিটন কুমার দাস তার পরিণতির জন্য আই থিঙ্ক অনেকটা নিজেই দায়ী। ক্রিকেটটা যে আসলে শুধুমাত্র হাসি ঠাট্টা চিলের ব্যাপার না, সেই ব্যাপারটা লিটন কতটুকু স্ট্রংলি ফিল করতে পেরেছেন, বুঝতে পেরেছেন, আই হ্যাভ ডাউট। লিটনের সেই ডাউট আছে কি কে জানে। টেক গ্রেট কেয়ার। প্ল্যান বিতে কে আসতে পারে কমেন্ট বক্সে জানান।